নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দের সকাল। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে যেভাবে বিকাশ ভবনের বাইরে আজকে 13 দিন ধরে অবস্থান করছেন চাকরিহারা শিক্ষকরা, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের 15 জনকে চিহ্নিত করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। শুধু তাই নয়, আজ এবং বুধবার তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদি তারা হাজিরা না দেন বিধাননগর কমিশনারেটে, সেক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করা হতেও পারে। অর্থাৎ যে শিক্ষকরা পথে বসে রয়েছেন চক ডাস্টার ছেড়ে, যারা পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এবার তাদের হাজিরা দিতে যেতে হবে থানায়। অবশ্যই এই খবরও যেমন আমাদের নজর রাখতে হবে, তার পাশাপাশি এতদিন পর্যন্ত কাশ্মীর ইস্যু অত্যন্ত উত্তপ্ত হয়েছিল এবং সেখানে এবার জ্যোতি মালহোত্রা, একজন ইউটিউবার হরিয়ানার, তাকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দিয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন অর্ণব শাহ, রয়েছেন জয় মল্লিক এবং রয়েছেন সুব্রত দত্ত, আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো শুক্রবার এবং বৃহস্পতিবার একেবারে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি, যেখানে পুলিশের মারে একেবারে বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। মার খাওয়ায় সেই শিক্ষকদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। আজ আর বুধবার বিধাননগর উত্তর থানায় তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং নোটিশে এও বলা হয়েছে হাজিরা যদি না দেন তাহলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। দুর্নীতি যখন হলো এবং সেই দুর্নীতির ফলে যখন আমাদের প্রত্যেকেরই চাকরিটা শেষ অবধি হারাতে হলো, নিজেদের কোনো দোষ না থাকা সত্ত্বেও, তখন আমাদের কাছে তো আর কোনো উপায় থাকে না। আমাদের তো টিচাররা মার খেয়ে রীতিমতো রক্তাক্ত, তারা মাটিতে শুয়ে লুটিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে, কারোর স্ট্রোকও হয়ে গেছে এই সিচুয়েশনে। ওনাদের তো হয়নি। আজকে চক্রান্ত করে টিচাররা যাতে এখান থেকে উঠতে বাধ্য হয়, ভয় দেখাচ্ছে যে আমরা যাতে এখান থেকে উঠে যাই, বিকাশ ভবনের এখান থেকে ফাঁকা করে দিই, আমরা নিজেরা যেন আন্দোলন না করি। চাকরিহারা শিক্ষকরা যারা এতদিন পর্যন্ত সরকারি চাকরি করেছেন, স্কুলে স্কুলে পড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং হুমকির অভিযোগ করা হয়েছে। মামলায় তলব করা হয়েছে এদের। কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগও মামলা হয়েছে এই চাকরিহারাদের বিরুদ্ধে। যে কটি ধারায় মামলা হয়েছে তার মধ্যে জামিন অযোগ্য ধারাও কিন্তু রয়েছে। আমি আলোচনায় আসবো, শীর্ষেন্দুদাকে দিয়ে শুরু করবো। শীর্ষেন্দুদা, এটা কি নতুন ছবি? একেবারে গত মাসে ডিআই অফিসে তালা লাগানোর কর্মসূচি যখন এই শিক্ষকরা নিয়েছিলেন, তখনও কিন্তু একেবারে পুলিশের মারে রক্তাক্ত হতে হয়েছিল তাদের। তখনও কিন্তু দুটো এফআইআর হয়েছিল, একটা এফআইআর পুলিশের তরফে, একটা এফআইআর ডিআই এর তরফে, এবং তারপর একটাই মাত্র ঘটনার পুনরাবৃত্তি যেটা হয়নি এক্ষেত্রে, সেটা হচ্ছে এদেরকে থানায় তলব করা হয়েছে এই ঘটনার ক্ষেত্রে এবং জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। বিকাশ ভবনের সামনে পুলিশি অত্যাচার, এই শিক্ষক যারা সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ডতে লাঠি মেরে যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা সারা রাজ্য দেখেছেন। আর এই জায়গাতে আন্দোলন ভাঙার পুরনো ছক পুলিশ সেটা খেলছেন। সেই জায়গাতে ভাবতে হবে যে এনারা কিসের জন্যে চক ডাস্টার ছেড়ে রাস্তায় নেমেছেন। আপনাদের জন্য নেমেছেন, আপনারা এটা কাজ করেছেন। এসএসসি পরীক্ষা নিয়েছিল, সেই এসএসসি 22 লক্ষের মিরর ইমেজ যদি প্রকাশ করে দিতেন, যোগ্য এবং অযোগ্য যেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার চেয়েছেন, সেটা যদি প্রকাশ করে দিতেন, তাহলে এদের কিন্তু রাস্তা নামতে হতো না। তারা শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার জন্য এগিয়ে যেতেন। সেই জায়গাতে আপনারা বলছেন যে সরকারি কর্মচারী থেকে শুরু করে আর পুলিশি তাদের ওপর যে অত্যাচার হয়েছে তার জন্যে আপনারা তাদের গ্রেপ্তার করবেন। বিএনএসের 35(6) নম্বর ধারা অনুযায়ী কি চলছে? আপনারা কি ভাবছেন এটা নিয়ে? ওরা সরকারি কর্মচারী নয়। আপনার তো 31শে ডিসেম্বর অবধি এরা টিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরা সরকারি কর্মচারী নয়। তাহলে এদের উপর যখন অত্যাচার হলো, তার বিরুদ্ধে কি মামলা হবে সেটা ভাবুন। একদম। আমি এই জায়গায় অর্ণববাবুর কাছে আসবো। সত্যি তো এটা হচ্ছে একটা সাইড অফ দ্য কয়েন, যেটা আমরা দেখছি যে শিক্ষকরা যারা পথে বসে রয়েছেন চাকরি হারা, তারা মার খাচ্ছেন, তারা নিজেরা সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সরকারি কর্মচারীদের কাজে তারা বাধা দিয়েছেন, হুমকি দিয়েছেন, পুলিশকে মারধর করেছেন ইত্যাদি প্রভৃতি। আদার সাইড অফ দ্য কয়েন যেটা সকালবেলা ঘটেছিল, যেখানে সব্যসাচী দত্তর অনুগামীরা একেবারে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছিল, হেলমেট দিয়ে পেটানো হয়েছিল। পুলিশ কিন্তু পাশে দাঁড়িয়েছিল, যদিও আমার মনে আছে শুক্রবারের সেই প্রেস কনফারেন্স পুলিশ অসহায়ও ছিল না, পুলিশ চুপ করেও ছিল না, যেটা একেবারে সর্বোচ্চ পদ থেকে বলা হচ্ছে। কিন্তু তাতে যাদের একেবারে ক্যামেরার সামনে দেখা গিয়েছিল তাদের কজন গ্রেফতার হয়েছে?
হ্যাঁ, দেখুন প্রথমে যেটা বলবো যে মডিফিকেশনের ভিত্তিতে এই যে লাইফ লাইনটা পাওয়া গিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত এবং 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য, এই যে পুরো প্রসেসটা করা হয়েছে এটা তো রাজ্য সরকার চেয়েছিল, রাজ্য সরকার একে অ্যাপিল করেছিল এবং রাজ্য সরকার তারপর আবার রিভিউ পিটিশনের জন্য অ্যাপিল করেছে, সেটা এখনো সেটা হিয়ারিং হয়নি, হবে কিনা আমরা জানি না। এরা দাবি করছেন এদের সঙ্গে পরামর্শ না করেই সেই না, রিভিউ পিটিশনটা দাখিল সেখানে করা এটাই হয়েছে। করা হয়েছিল। দেখুন যে সংখ্যাটা পাওয়া গিয়েছে, যে 15,500 মতো একটা সংখ্যা পাওয়া গিয়েছে, যারা এখনো পর্যন্ত মাইনে পাচ্ছেন এবং এখনো পর্যন্ত যারা চাকরি করছেন, যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটা তো এই সংখ্যাটা তো একেবারে সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমোদন নিয়েই আনা হয়েছে, তা না হলে তো এটা করা যেত না। এবং এখনো পর্যন্ত যে প্রসেসটা চলছে, রাজ্য সরকার কিন্তু তার মতো করে পুরোপুরিভাবে এদের পাশে থাকার চেষ্টা করছে আইনি প্রভিশনের মধ্যে। এবার পুরো জিনিসটাই যেহেতু সাবজুডিস হয়ে রয়েছে সুপ্রিম কোর্টে, এটা সুপ্রিম কোর্টের হাতেই এবং সুপ্রিম কোর্টের কাছেই গিয়ে কিন্তু অ্যাপিলটা বারবার করে করতে হবে এবং যা যা প্রভিশন আছে তার জন্য, যদি রিভিউ পিটিশন সেখানে যদি সেটা খারিজ হয় তাহলে আর অন্য কোনো পিটিশন দেওয়া যায় কিনা সেটাও করতে হবে। এই মুহূর্তে যে আন্দোলনটা তারা করছেন, এই আন্দোলনটার অবশ্যই মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে বলবো যে তাদের যে ক্ষোভ, তাদের যে ক্রোধ, তাদের যে ভিতরে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার প্রতি সহমর্মিত আমরা সবাই। তার কারণ হচ্ছে যে তাদের নিজেদের দোষে এই জিনিসটা হয়নি, তাদের মধ্যে একটা অংশ, যে অংশটার সংখ্যাটা দেখুন একেবারে পরিষ্কার করে 41 পাতার জাজমেন্টে রেফার্স টু দ্য ফলোইং স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট সাবমিটেড বাই WBSSC বিফোর দ্য হাই কোর্ট, তার ভিত্তিতে কিন্তু সংখ্যাটা 6,500 মতো একটা সংখ্যা, যেটা 41 পাতার রিপোর্টে সুপ্রিম কোর্ট বলেছেন, যেটা কিন্তু নিশ্চিত, হ্যাঁ যেটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, যে কারণে পুরো প্যানেলটা বাতিল করতে হয়েছে। টেন্টেডটা ফিক্স। এবার যাদেরকে নন টেন্টেড বলা হচ্ছে বা যাদেরকে টেন্টেড নয় ধরা হচ্ছে, থাকতে পারে এরকম বলা হচ্ছে, কিন্তু আমি বলছি এক ধরনের সেগ্রিগেশন কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই করে দিয়েছেন এবং সেটা কিন্তু প্রাপ্ত তথ্য সিবিআই বলুন বা এসএসসি বলুন, এসএসসি এর আগে একাধিকবার হলফনামা দিয়েছিল, সেই সমস্ত সংখ্যাগুলোকে মিলিয়ে করা হয়েছে। সুতরাং আমি একটাই জাস্টকে ছেড়ে দিচ্ছি, আপনি যেটা বলতে চান সেটা হচ্ছে রাজ্য সরকার এদের পাশেই আছে, রাজ্য সরকার পুলিশ প্রশাসনও কিন্তু সংযত আচরণ করেছে, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আমি পেলাম না, সেটা হচ্ছে যে সব্যসাচী দত্তর অনুগামীরা যারা মারধরটা করেছিলেন তাদের কতজন অ্যারেস্ট হয়েছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি একবার দেখিয়ে দিই এই 15 জন যাদেরকে চিহ্নিত করা হয়েছে একেবারে নির্দিষ্ট করে, কোথাও অনেকেই যেটা মনে করছেন যে বেছে বেছে যারা আন্দোলনের মুখ, কোথাও তাদেরকেই কিন্তু একেবারে পরিকল্পিতভাবে ডেকে পাঠানো হচ্ছে। মেহবুব মণ্ডল অত্যন্ত পরিচিত চেহারা, তাকেও কিন্তু আলাদা করে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে। এগুলো করা হচ্ছে খুব টেকনিক্যালি করা হচ্ছে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য, এত হুইপ জারি করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ওই যে যাওয়া না গেলে, না যদি যাই তাহলে পরে অ্যারেস্ট করা হবে, আবার এটাও ঠিক যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না, এটাও তো ঠিক না। আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে, নিয়ম বলবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না, অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো। সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। সরাসরি বিকাশ ভবন চত্বরে আপনাদের নিয়ে যাব। রাতভর যারা পথে বসে রয়েছেন, এই নিয়ে 13 দিনে পড়লো, যাদের মধ্যে একেবারে বাছাই করে দেওয়া হয়েছে আজ এবং বুধবার বিধাননগর কমিশনারেটে, যাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে, না গেলে গ্রেফতার করা হতে পারে। বিস্তারিত জানাবেন ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। কি ভাবনা চিন্তা ব্রতদীপ, চাকরিহারা শিক্ষকরা যাবেন? দেখো, তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পর্যন্ত পৌঁছাননি। তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইনজীবীদের পরামর্শ নিয়েই পরবর্তী যে পদক্ষেপ তারা নেবেন। আজকে 3 জনকে ডাকা হয়েছে এবং বুধবার 3 জনকে ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে চাকরিহারা শিক্ষকদের থেকে। সকাল 11টার সময় থানায় হাজির হতে বলা হয়েছে, কিন্তু এখন ঘড়িতে 8টা বেজে গিয়েছে। তারা শেষ পর্যায়ে যে আলোচনা সেগুলো চালাচ্ছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। এবং এখানকার যে ছবিটা বিকাশ ভবনের সামনে, সেটা আমার সহকর্মী অতনুকুণ্ড তুলে ধরছে। গত কয়েকদিন ধরে যে ছবি, তার কোনো ব্যতিক্রম হয়নি। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা যাদের এই সময় স্কুলে থাকার কথা, তারা রাস্তার উপর বসে রয়েছেন এবং এখানেই রাস্তার উপর রাত কাটাচ্ছেন। কেউ এখানে বিশ্রাম নিচ্ছেন, কেউ আবার পরীক্ষার খাতা দেখছেন। এইভাবেই কিন্তু তারা এই সময়টা কাটিয়ে যাচ্ছেন। এখানে যারা রয়েছেন আন্দোলনকারীরা, তাদের থেকে জেনে নেব যে তাদের আজ কী কী পরিকল্পনা রয়েছে। পুলিশের তরফ থেকে তো আপনাদের 6 জনকে ডাকা হয়েছে, আজকে 3 জনকে তলব করা হয়েছে। তারা কি যাচ্ছেন? আমাদের লয়ারের সঙ্গে আলোচনা চলছে, এখনও সঠিক মানে সিদ্ধান্তে আমরা উপনীত হইনি। আমাদের যেটা সিদ্ধান্ত হবে সেটা সেই অনুযায়ী আমরা মানে কার্যকরী করব।
মানে এটা তো আগেই ডেকেছে, এখনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না কেন? কোথাও কি কোনো সমস্যা? না, সমস্যা সেরকম কিছু নেই। আমাদের লয়ারদের সঙ্গে কালকেও এক প্রস্তাব আলোচনা হয়েছে, কিন্তু ফাইনালি কী ডিসিশন হচ্ছে সেটা আমরা সঠিক সময়ে জানতে পারবো, যে আমরা আদৌ যাচ্ছি কি আমাদের অন্য কোনো প্রতিনিধি যাবে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো। মানে আপনারা একটু বাড়তি সাবধানী হয়ে কি কোনো পদক্ষেপ? একদমই, আমরা যেহেতু আমাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও আমাদের হকের ন্যায্য চাকরিটা চলে গেছে এবং পুলিশ প্রশাসন প্রতিহিংসাপরায়ণ আচরণ করছে, যেহেতু দোষটা ওনারা করেছেন, নির্বিচারে লাঠি চালিয়ে স্যার ম্যাডামদের মাথা ফাটিয়ে দিয়েছেন, চোখ নষ্ট করার চেষ্টা, চোখে আঘাত পেয়েছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। এখন নিজেদের যে ফেস লসটা হয়েছে সেটা কি করে ওনারা রিকভার করবেন, সেই জন্য কী করছেন, শিক্ষকদের, শিক্ষিকাদের ওপর, শিক্ষাকর্মীদের ওপর এই ধরনের অভিযোগ নিয়ে এসে প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন, ভয় দেখানোর চেষ্টা করছেন। তুমি এইভাবে আন্দোলন দমানো যাবে না যতদিন না পর্যন্ত আমাদের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করছেন। আজকে তো বিকাশ ভবন খুলছে, বাইরে দেখা যাচ্ছে প্রচুর পুলিশি প্রহরা রয়েছে। বিকাশ ভবন ঘেরাও বা এরকম কোনো কর্মসূচি আপনাদের পরিকল্পনা আজকের আছে? না, এই মুহূর্তে আমরা যেমন এখানে অবস্থান করছি সেইভাবেই অবস্থান করব। তবে আমাদের আজকে সোমবার, ওনারও যেমন অফিস খালি, ওনাদের সংখ্যা বাড়বে, কর্মচারীরা আসবেন, আমাদেরও স্যার ম্যাডামরা বিভিন্ন জেলা থেকে আসছেন এখানে অবস্থান বিক্ষোভে। আমাদের অবস্থান বিক্ষোভ এখন জারি রয়েছে। অর্থাৎ কুসুমিতা শুনতেই পারলে তারা একটু বাড়তি সাবধানী পুলিশের এই তলবের বিষয়ে। তারা আইনজীবীদের সঙ্গে সমস্ত রকম পরামর্শ করে সমস্ত দিক দেখে তারপরেই কিন্তু তারা থানায় যাবেন, এমনটাই জানাচ্ছেন। তার পাশাপাশি অতনুকে আর একটু দেখাতে বলবো যে বিকাশ ভবনের সামনে একেবারে সকালবেলা থেকেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছিল সেখান থেকে পুলিশের তরফ থেকেও কিন্তু বাড়তি সতর্কতা রাখা হচ্ছে যাতে ওই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয়। যদিও আন্দোলনকারীরা জানিয়ে দিলেন যে আজকে বিকাশ ভবন ঘেরাও করার কিংবা যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বাধা দেওয়ার কোনো রকম পরিকল্পনা তাদের নেই। তারা যে অবস্থান চালাচ্ছিলেন সেই অবস্থান চালিয়ে যাবেন। এর পাশাপাশি জেলাতেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডির যারা চাকরিহারারা রয়েছেন, খড়গপুর চৌমাথায় আজকে তাদের ঘেরাও এবং অবরোধের একটি কর্মসূচি রয়েছে। তার পাশাপাশি এখানে যারা চাকরিহারা একটু বেলা বাড়তেই এখানে তারা আসবেন এবং এখানে যেভাবে স্লোগান, শাউটিং এবং আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, আজকেও কিন্তু একইভাবে তাদের আন্দোলন সেইভাবেই চলবে। ব্রতদীপ, ধন্যবাদ। আমি জয়ের কাছে এই জায়গায় যাব। জয়, এটা কেমন ভাবে পাশে থাকা? রাজ্য সরকার বলছে তারা কিন্তু সত্যি একটা দুর্নীতি হয়েছে, তারা কিন্তু এই চাকরিহারাদের পাশে রয়েছে, রিভিউ পিটিশন হয়েছে, এদের সঙ্গে পরামর্শ না করে রাজ্য সরকার একটা রিভিউ পিটিশনের পথে এগিয়েছে। বেশ, রাজ্য সরকারের পুলিশ তারা বলছে তারা সংযত আচরণ করছে, একটা সময় পর্যন্ত তারা ধৈর্য ধরেছে, কিন্তু যে ধরনের কাজকলাপ এরা করেছিলেন তাই রাজ্য সরকারের পুলিশ কোট আনকোট প্রোটোকল মেনেই কিন্তু সেদিন লাঠি চার্জ করেছে। পুলিশ কর্মীরা 19 জন আহত হয়েছেন, সেটাও কিন্তু বলা হয়েছে। আজকে একেবারে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে, হাজিরা দিতে হবে, বেছে বেছে আন্দোলনের 15 জনকে যদি না দেন সেক্ষেত্রে গ্রেফতার হতে পারে। এর সূত্রপাতটা একটু বলে দিই। সেটা হচ্ছে, আমরা যেটা আগে দেখেছি সেটা হচ্ছে, কোনোভাবে যদি এই তৃণমূল নেতাদের পকেট না ভরতো তাহলে কিন্তু আজকে এই দিনটাই দেখতে হতো না। আপনি ভাবুন, কত শিক্ষক আছে এর মধ্যে যারা গোল্ড মেডেলিস্ট, ইউনিভার্সিটি টপার, বছরের পর বছর তারা পড়াশোনা করে এই পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, তারপরে তারা এই চাকরিটা পেয়েছেন সরকারি, এবং আজকের দিনে যখন তাদের চাকরিটা নেই তারা আর কোথায় যাবে, তারা আন্দোলনে নেমেছে। কিন্তু সরকার জিহাদ ঘোষণা এবং একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, একদিকে আমি যদি দেখি নেতা নেতৃত্ব, আজকে ফিরাদ হাকিম থেকে শুরু করে কুণাল ঘোষ, তারা বলছে এটা নাটক, আর অন্যদিকে পুলিশ প্রশাসন কি দিচ্ছে? কসবায় দিচ্ছে লাঠি, বিকাশ ভবনে দিচ্ছে লাঠি। আজকে এর পরেও আপনি বলবেন এরা তাদের মর্জিতে করছে? নো, ভালো করে বুঝতে হবে যে পুলিশ প্রশাসন যারা অ্যাকশনটা নিয়েছে তারা কিন্তু ইনস্ট্রাকশন পেয়েছে, ইনস্ট্রাকশন পাওয়ার পরে এই অ্যাকশনটা নিয়েছে। তার মানে ইট ইজ অপারেটেড ফ্রম দ্য টপ, উপর থেকে ইনস্ট্রাকশন আসছে তোমরা এটা লাঠিচার্জ করো, এইভাবে অ্যাকশন নাও। এবারে যারা উপরে বসে আছে তারা খুব ভালো করে জানে যে যারা যারা এই আন্দোলনটাকে লিড করছে তাদের যদি মাজাটা ভেঙে দেওয়া যায় তাহলে বোধহয় আন্দোলনটা রোখা যাবে। তাহলে এইভাবে আন্দোলন ছত্রভঙ্গ হবে। আমি একটু শুধু মনে করিয়ে দেবো জয়কে, সেটা হচ্ছে যে যখন এই চাকরিহারা শিক্ষকেরা বলেছিলেন যে আমরা দিল্লিতে গিয়ে ধর্ণা দেব, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা ওখানে যান, দিল্লি পুলিশের লাঠির মাপ হচ্ছে 8 ফুট, গিয়ে দেখে আসুন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী এদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তো একই মানুষের দুরকম চেহারা আমরা দেখতে পাচ্ছি। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে ওরা ওদের রাজ্যে, জয় একটু বলে নি, ওরা ওদের রাজ্যে যখন চাকরিহারারা আন্দোলন করেছেন, সেটা উত্তরপ্রদেশ হতে পারে বা বিহার হতে পারে বা উত্তরপ্রদেশ হতে পারে, 69,000 প্যানেল বাতিল হয়েছিল উত্তরপ্রদেশে, 10,323 জনের যে প্যানেল বাতিল হয়েছিল ত্রিপুরায়, সেখানে বলেছিল যে 2017 সালে বিজেপি বলেছিল আমরা এলে চাকরি ফিরিয়ে দেবো, অন্তত 6 বার লাঠিচার্জ হয়েছে।
তারা কিন্তু চাকরি ফিরে আলটিমেটলি পাননি, বেশ। 180 জন মারা গিয়েছেন। বেশ। আমি বলছি বিজেপি এখানে কিভাবে কথা বলে? পশ্চিমবঙ্গ তো এগিয়ে বাংলা, বলতে পারো। পশ্চিমবঙ্গ তো এগিয়ে বাংলা। অনন্ত, আমরা তো এখানে পুলিশের কাছে লাঠি এক্সপেক্ট করি না, পুলিশের কাছে লাঠিও এক্সপেক্ট করি না। সেই দিনকে কিন্তু একেবারে শেষে যখন ভেতর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে প্রায় একদম 500-600 কর্মী তারপরে সেই ফোনে যে কথোপকথন হয়েছিল, যারা চাকরি হারা তাদের সঙ্গে এবং যারা ভিতরে আটকে ছিলেন অন্তঃসত্ত্বা, তাকে বের করার জন্য কি ব্যবস্থা তারা করেছিলেন সেটাও আমরা দেখিয়েছি বারবার। জামিন অযোগ্য সহ 15টি ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে 15 জনকে চিহ্নিত করা হয়েছে। এদেরকে ধাপে ধাপে দুদিনে ডাকা হবে। নোটিশ পাঠানো হয়েছে নাম ধরে ধরে, সেখানে হোয়াটসঅ্যাপে 5 জনের আমরা আপাতত খবর পেয়েছি, তাদের নোটিশ ইস্যু করা হয়েছে। আমরা লয়ারদের সাথে কথা বলেছি, এটা পদক্ষেপ আমরা কিভাবে নেব না নেব, লয়ার যেভাবে বলবে সেভাবে এগোবো। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিতে আজকে ডিএসওর ডাকে সারা বাংলা ছাত্র ধর্মঘট। সাত সকালে হাজরায় যোগমাদেবী কলেজের সামনে পিকেটিং করছেন এসওসি ছাত্র সংগঠনের সদস্যরা। দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে এই ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমি সুব্রততার কাছে এই জায়গায় যাবো। সুব্রততা, একেবারে দেখুন, রাজ্য সরকার বারবার বলছে যে তারা নাকি এদের পাশে রয়েছে, বেশ, কিন্তু এখনো পর্যন্ত এই যে রিভিউ পিটিশনটা যখন দেওয়া হলো তখন কেন এদের সঙ্গে পরামর্শ হলো না? এরা এখনো বলছেন ব্রাত্য বসুর সঙ্গে যতগুলো বৈঠক হয়েছে প্রত্যেকটা থেকে ফল কিন্তু একেবারে নেগেটিভ পাওয়া গিয়েছে, অর্থাৎ সদর্থক কোনো আশা নেই। নতুন করে এরা পরীক্ষায় বসবেন কেন? এরা দাবি করছেন এরা যোগ্য, যারা ভুল করলো, যারা অপরাধ করলো তাদের শাস্তি হলো না। আজকে নিরপরাধ মানুষজন তারা পথে বসে রয়েছেন। গরমের ছুটি শেষ হবে 2 তারিখ, এবং তারপরে স্কুলগুলোতে কি হবে বলুন তো? প্রথমত হচ্ছে আমি বলি যে এইখানে যে সমস্যাটা চাকরি নিয়ে টেন্টেড আর ওই সব যা দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে হয়েছে এইসব, আর এটার সঙ্গে ত্রিপুরার চাকরির এক সম্পর্ক নেই। ওটা হচ্ছে গিয়ে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, সেটা কোর্ট বলেছিল না, এরকম কোনো সংবিধানে আইন নেই, ফলে ওইটা বাতিল। আর এখানে সম্পূর্ণ আলাদা, এখানে টাকা নিয়ে চাকরি হয়েছে, দুটো এক না, বারবার দুটোকে এক করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমাদের রাজ্যের পুলিশ, তার যিনি প্রধান, তিনি একটা করাপ্টেড লোক এবং তিনি এই ম্যাল প্র্যাকটিস করতেই অভ্যস্ত। সেই কারণে যে কোনো মুভমেন্টের মধ্যে এই ধরনের কাজ হয়। আর এখন যে পুলিশ কর্তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন আসলে তাদের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, রিটায়ার করার পর সরকারের লুক্রেটিভ পদ তাদের চাই, তাই এইসব মিথ্যা কথা বলছেন। দেখুন সবাই আপনারা দেখিয়েছেন, ওই যে ছেলেটা সাদা জামা পরা হেলমেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, আমি তার নাম জানি, আমি অন ক্যামেরা বলবো না। পুলিশ জানে না, পুলিশ কোনো ব্যবস্থা নিল না, পুলিশের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই, পুলিশের বড় কর্তাদের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই। তার কারণ রিটায়ারমেন্টের পর বাকি আমি কারণ নাম করতে চাই না, পুলিশ অফিসারদের যারা বড় বড় পদ পেয়েছে রিটায়ারমেন্টের পর, এগুলো এই চোর পুলিশগুলো অপেক্ষা করে আছে সেই পদের জন্য। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন এখন তো এই কথা বলে লাভ নেই। এই চাকরি চুরির টাকা সবচেয়ে বেশি চাকরি চুরি হয়েছে কোন জেলায়? পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এখন উনি সৎ হয়ে গেছেন, এইসব বললে তো এখন হবে না। আপনি প্রমাণ করতে পারবেন? কে প্রমাণ করতে পারবে? টাকা নিয়েছে কে প্রমাণ করতে পারবে? সিবিআই প্রমাণ করেছে। দাঁড়াও, শুভেন্দু অধিকারী নাম নিয়েছেন, শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে, আবার নিচ্ছি তার কারণ দাঁড়াও, সঙ্গে জোট করে আপনাদের সিপিএম নেতারা যে টাকা নিয়ে বুঝলাম। আরে আমার কথাটা টাকা নিয়ে থাকতে তুমি তো প্রশ্ন করলে আমাকে জবাব দিতে হবে তো। বলুন। আমি বলছি পূর্ব মিদনাপুরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, 1। 2, পূর্ব মিদনাপুরে যখন এই দুর্নীতি হয়েছে, পূর্ব মিদনাপুর চালাতো কে চালাতো? পূর্ব মিদনাপুর জেলা সভাপতিকে ধরুন। তুমি জানো না? পূর্ব মিদনাপুরের জেলা সভাপতিকে ধরুন। কে জেলা সভাপতি ভাই? কে জেলা সভাপতি? নাম বলো, তুমি নাম বলো। আমি নাম বলছি অধিকারী পরিবারের নেতৃত্বে এই সব ঘটনা ঘটেছে ওখানে। অভিযোগ আর পাল্টা অভিযোগ, কিন্তু এই মুহূর্তে যারা পথে বসে রয়েছেন তাদের সমস্যাটা কিন্তু ভয়ানক। দেখুন, একদিকে চাকরি নেই, 31শে ডিসেম্বরের পর কি হবে তারা জানেন না, নতুন করে তারা পরীক্ষায় বসতে চান না। রাজ্য সরকার, পুলিশ সকলেই কিন্তু চরম একটা বিরোধিতার পথে হেঁটেছে। আজ এবং বুধবার তাদেরকে ডাকা হয়েছে, না গেলে গ্রেফতার হতে পারেন, কিন্তু তারা আশঙ্কা করছেন গেলেও তারা গ্রেফতার হতে পারেন। পুলিশ যে নোটিশ জারি করেছে তার তীব্র সমালোচনা করেছেন আইনজীবী থেকে প্রাক্তন পুলিশ কর্তারা। দেখুন, আজ অবধি আমি আমার এই প্রফেশনাল দিনের এতে লাইফে আমি দেখিনি এখনো অবধি যে 41-এর নোটিশ বা এখন 35(3) এর নোটিশে লিখে দিচ্ছে না গেলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে।
গেলেও তো অ্যারেস্ট করা হতে পারে। সব্যসাচী দত্ত আপনাদের সাংবাদিকদের মারলো, ওনার অনুগামীরা হেলমেট দিয়ে এই শিক্ষকদের মারলো, কই তাদের বিরুদ্ধে তো কোনো সুমোটো কেস পুলিশ করলো না। বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত, এবং উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই আন্দোলনকে, যেই জনরোষ, এই আন্দোলনকে যেভাবেই হোক দমাতে হবে। এটা আনইউজুয়াল একটা প্রেশার ট্যাকটিক্স, একটা মাউন্টিং অফ প্রেশার আপন দি টিচার্স, যারা যারা সেদিন ওখানে ছিল। এটা কন্টিনিউয়াস চলবে এই প্রেশারটা। অতি সক্রিয় তো শিওর, এটা পুলিশের, খালি পুলিশ পুলিশ করছে কেন? পুলিশ ইজ দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট। এটা গভর্নমেন্ট ডিজায়ার্স দ্যাট। যেরমভাবে গভর্নমেন্ট চেয়েছে সেরমভাবে পুলিশ অ্যাক্ট করেছে। আমরা বিরতি নেব, বিরতির পর অবশ্যই আলোচনায় দেখাবো যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রা, হরিয়ানার ইউটিউবার, তাকে গ্রেফতার করা হয়েছে। কি কি তথ্য পাওয়া গিয়েছে? নতুন করে 2 জঙ্গি গ্রেফতারের ঘটনা ঘটেছে। ফিরছি সঙ্গে।